রাজনৈতিক বিভেদ দূর করতে প্রধান উপদেষ্টার ভাষণ ভারসাম্যপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। একই দিন গণভোট নির্বাচন ইসির জন্য চ্যালেঞ্জিং। মিরপুর বেড়িবাঁধে বাসে আগুন দিয়ে পালানোর সময় তুরাগ নদে পড়ে যুবকের মৃত্যু, ঘটনায় জড়িত আরেকজন আটক। গ্যাসের চাপ কমায় উৎপাদন কমেছে তিতাস গ্যাস ফিল্ডে, সরবরাহ স্বাভাবিক রাখতে বন্ধ কূপ চালু সহ বিভিন্ন প্রকল্প। এবং আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন নিয়ে সমালোচনার ঝড়, ক্ষতিগ্রস্ত দেশের দাবি আদায়ে চলছে জোর সংলাপ। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরাত্রী। জুলাই সনদের বাইরে নতুন কিছু এলে তাতে বিএনপি একমত নয় জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে সনদের চুক্তি লঙ্ঘন করেছেন। দলের মহাসচিব বলেন, নির্বাচনের পর ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। জামায়াত বলছে, প্রধান উপদেষ্টার গণদাবি উপেক্ষা করেছেন, একই দিনে 2 ভোট জাতিকে সংকটে ফেলবে। আর এদিকে এনসিপি বলছে, জুলাই সনদে দলগুলো নিজেদের স্বার্থ দেখছে, জনগণের নয়। আর জানাচ্ছেন শাহাদাত আফরোজ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে মতভেদ দূর করতে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার সময় বেঁধে দিয়েছিল সরকার, যেখানে গণভোট ও পিআর সহ বেশ কিছু বিষয়ে দ্রুত ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেওয়ার আহ্বান জানানো হয়। তবে কোনো ঐক্যমত না হয় সরকার নিজেই সিদ্ধান্ত জানিয়ে দিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি সনদ বাস্তবায়নের পদ্ধতি তুলে ধরেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের দিন গণভোটের 4টি প্রশ্ন পড়ে শোনান। এদিকে এ ভাষণে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্টি জানিয়েছে বিএনপি ও জামায়াত। বিএনপি নির্বাচনের দিন গণভোটকে স্বাগত জানালেও সই করা সনদের বাইরে নতুন কিছু আসলে সেগুলোর সাথে একমত নয় বলেও জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করা হয়েছে। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রাধান্যকে তিনি এখানে উল্লেখ করেছেন, যেমন রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন, অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। অন্যদিকে দলের মহাসচিব বলেন, পিআর জনগণের কাছে এখনো বোধগম্য নয়। বলেন, নির্বাচনের পর ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলো নিয়ে একটি জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। নির্বাচনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো একসাথে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি। এবং সেখান থেকে প্রমাণিত হয় যে আমরা আসলেই এই জাতিকে সত্যিকার অর্থে মূল জায়গাগুলোতে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এদিকে গণদাবিকে উপেক্ষা করে প্রধান উপদেষ্টা একই দিনে নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়েছেন, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, গণভোট সহ 5 দাবিতে 8 দলের যে পূর্ব ঘোষিত কর্মসূচি তা বহাল থাকবে। যে এই ভাষণে একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম, সে সংকটটাই কিন্তু রয়ে গেল। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির সামান্তা শারমিন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এনসিপির এই দাবিগুলো ছিল তার যে স্বার্থ সেটা বিবেচনা না করে, কারণ দল হিসেবে তার আসলে এই দাবিগুলো থেকে নিজের লাভের জন্য কিছু আদায় করার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে সনদটাকে গুরুত্বপূর্ণ করে তোলা। আওয়ামী লীগের রাষ্ট্রপতি দিয়ে আপনি জুলাই সনদ সাইন করাচ্ছেন এবং বলতেছেন এটা হচ্ছে জনগণের অভিপ্রায়ের সিম্বল, এটা কন্ট্রাডিক্টরি। এ সময় এনসিপির এই নেত্রী অভিযোগ করে বলেন, জুলাই সনদে বিএনপি জামায়াত নিজেদের স্বার্থ দেখেছে, জনগণের নয়। শাহাদাত আফরোজ, এখন, ঢাকা।
জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ দূর করতে ভারসাম্যপূর্ণ বক্তব্য বলে মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে গণভোটের দিন নির্ধারণ হলেও অনেক ইস্যু নতুন করে সৃষ্টি হয়, যার মীমাংসাও জরুরি বলে মনে করছেন সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। আর একই দিন গণভোট আর জাতীয় নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জিং বলে মনে করেন নির্বাচন কমিশনারের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। ব্যাকটা জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। বেশ কিছুদিন যাবৎ রাজনৈতিক দলগুলোর কথার লড়াইয়ের পর গণভোট কবে হবে জানা গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে। যদিও গণভোট আয়োজনের দিন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ ছিল দৃশ্যমান, তবে কি ভাষণে বিরোধ মিটল? নির্বাচনের আগে গণভোট দেওয়া ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না। একদিকে বিএনপির চাওয়া পূরণ হলেও ইসলামী সমমনা 8 দল জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের দাবিতে রাজপথে তারা। অন্যদিকে পিআর নিয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিলেও আগামী সংসদে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই পরবর্তী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ফাটল ধরেছে সরকারের এমন সিদ্ধান্তে তা কি আরও জটিল রূপ নিবে? তবে বিশ্লেষকরা বলছেন প্রধান উপদেষ্টা তার ভাষণে চলমান বিভেদে ভারসাম্য আনতে চেয়েছেন। সরকারের কাজে, বিশেষ করে ঐকমত্য কমিশনের যেটা আমি বললাম, কাজের শেষ দিকে তারা যে সুপারিশ দিয়ে বিদায় নিল, তাদের মেয়াদ শেষ হলো, তখন কিন্তু বিভ্রান্তি, বিভক্তি নতুন করে তৈরি হয়েছিল রাজনৈতিক অঙ্গনে। মনে হচ্ছিল যে এক পক্ষের দিকে হেলে গেছে সরকার। তো এই ভাষণে আবার সেখান থেকে একটু সরে একটা ভারসাম্যের জায়গায় আসার চেষ্টা ডক্টর ইউনূস করেছেন, এটা আমার মনে হয়েছে ভাষণটা শুনে। যে দেশের এখনো ভোটারদের বৃহৎ একটা অংশ মার্কা দেখেই নিজের ভোট দিয়ে থাকে, সেখানে গণভোটের ব্যালটে সাংবিধানিক জটিল ইস্যু নিয়ে 4 প্রশ্নের এক উত্তর হা অথবা না কতটা যৌক্তিক? এইখানে গণভোটটা একটু প্রশ্নবিদ্ধ হয়। অনেকে বলছেন যে এভাবে তো গণভোট হয় না। আগে যেসব গণভোট হয়েছে একটা কোয়েশ্চেন ছিল, একটা ইস্যু ছিল। তো এখানে তো অনেক ইস্যু, এখানে 48টা সংবিধান সংস্কার সম্পর্কিত ইস্যু, তার মধ্যে 30টায় রাজনৈতিক দলগুলো একমত, বাকিগুলো ভিন্ন মত। তো এইগুলো নিয়ে কীভাবে গণভোট হবে, সবাই কিভাবে সব প্রশ্নে একমত হবে কিংবা ভিন্ন মত হবে, এইসব প্রশ্ন তো আছেই। তো গণ অভ্যুত্থানের পর একটা বিশেষ পরিস্থিতি দেশে বিরাজ করছে, এখানে আসলে বিশেষভাবেই সব কিছু হবে। একই দিনে 2 নির্বাচন সম্ভব তা আগেই নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। তবে তার জন্য ব্যাপক প্রস্তুতিও নিতে হবে কমিশনকে, এমনটি মনে করেন সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। ইলেকশন কমিশনকে যে কাজটা করতে হবে, এই যে যারা ভোট কেন্দ্রে যেসব মানুষজন কাজ করবে তাদের কিন্তু সক্ষমতা বৃদ্ধি করতে হবে। মানে একই সাথে তারা ভোটারকে 2টা ব্যালট ইস্যু করবে এবং যে গণনাকালীন সবাই কিন্তু 1 সেট পিপুল দেওয়া হবে না, এটা 2 ক্যাটাগরির জন্য 2 সেট পিপুল লাগবে। একটা জাতীয় সংসদে গণনা করবে আর একটার জন্য গণনা করবে গণভোট গণনা করবে। তিনি মনে করেন একই দিনে গণভোট আয়োজন যেমন চ্যালেঞ্জিং হবে, একই সাথে গণভোট বিষয়টাও কি সেটা সাধারণ ভোটারদের বুঝাতে হবে, নইলে গণভোটের আসল উদ্দেশ্য পূরণ হবে না। সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্নগুলো সম্বন্ধে যে খুব বেশি জানে তা না। কিছু মানুষ জানে যারা কথা বলে বা যারা এটা নিয়ে সাথে আছে, কিন্তু একেবারে প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু এটা বিষয়ে কিছু জানে না। মানে তাকে তাহলে জানাতে হবে। এই জানানোর কাজটা রাজনৈতিক দলগুলো করতে পারে, সরকার করতে পারে, ইলেকশন কমিশনও কিছু করতে পারে তাদের ট্রেনিং সেশন বা তাদের কিছু মাধ্যমে। মানুষকে না জানায় যদি হা বা নাতে বলা হয় যে তুমি উত্তরটা দাও, সেটা ঠিক অর্থ বহন করে না সে নির্বাচনে। রাজনৈতিক মহলে অভিযোগ আছে এখন যা হচ্ছে তার কিছু সংবিধান মেনে আবার কিছু সংবিধানের বাইরে গিয়ে। তবে সাবেক এই অতিরিক্ত সচিব মনে করেন নির্বাচিত সরকার জনগণের আস্থা পূরণ করতে পারলে এগুলো কোনো কিছুই নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবে না। যদি তারা সঠিকভাবে কাজ করে তাহলে এটা সবই বৈধ হয়ে যাবে, কিন্তু তারা যদি সঠিক কাজ না করে তখন পুরো জিনিসটা নিয়ে মানুষ আবার প্রশ্ন তুলবে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দেওয়ার সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত আরেকজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শাহ আলী থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত 11টায় মিরপুর বেড়িবাঁধে তামান্না পার্কের সামনে সড়কের উপরে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে করে কেরোসিন ছিটিয়ে
অগ্নিসংযোগ করে তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল। বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসলে তারা দুষ্কৃতিকারীদের ধাওয়া করে। এ সময় একজনের হাতে নাতে আটক করে স্থানীয় জনতা। তাদের মধ্যে অন্য একজন প্রাণের ভয়ে নিকটবর্তী তুরাগ নদীতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় ওই দুষ্কৃতিকারী পানিতে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুষ্কৃতিকারীর নাম সাইয়াফ এবং গ্রেফতারকৃত অপর একজনের নাম মোহাম্মদ নাহিয়া নামের। পুলিশ বলছেন, নাশকতামূলক এই ঘটনায় জড়িত পলাতক অপর দুষ্কৃতিকারীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বরগুনায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত 12:30টার দিকে আমতলী পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ফেরিঘাট এলাকায় বরিশাল কুয়াকাটা রুটের একটি বাসে আগুন দেওয়া হয়। পুলিশ জানায় বাসটির 80% পড়ে গেছে, তবে কারা আগুন দিয়েছে তা নিশ্চিত নয়। এদিকে রাতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সোনার বাংলা এলাকায় বরগুনা বাকেরগঞ্জ সড়কে প্রায় আধ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। গ্যাসের চাপ কমায় উৎপাদন কমেছে তিতাস গ্যাস ফিল্ডে। এই অবস্থায় জাতীয় গ্রিডের চাপের সঙ্গে সমন্বয় করে উৎপাদন স্বাভাবিক রাখতে বসানো হয়েছে ওয়েলহেড কম্প্রেসর। এতে করে তিতাসের 5টি কূপ থেকে প্রতিদিন মিলছে অতিরিক্ত 22 মিলিয়ন ঘনফুট গ্যাস। এছাড়াও বন্ধ কূপ চালু সহ গ্যাসের উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। দেশের সবচেয়ে বড় তিতাস গ্যাস ফিল্ডের উৎপাদনে থাকা 22টি কূপ থেকে প্রতিদিন গড়ে 335 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। তবে মজুদ কমেছে গ্যাসের চাপ। জাতীয় গ্রিডে গ্যাসের চাপ 600 PSI থাকলেও তিতাসের বেশিরভাগ কূপ থেকে সেই চাপে গ্যাস তোলা যাচ্ছে না। এ অবস্থায় জাতীয় গ্রিডের চাপের সঙ্গে সমন্বয় করে গ্যাস উত্তোলনে গত বছরের ফেব্রুয়ারিতে তিতাস গ্যাস ফিল্ডের 11, 12, 17, 18 এবং 27 নম্বর কূপের জন্য ওয়েলহেড কম্প্রেসর স্থাপন প্রকল্প নেয় BGFCL। সম্প্রতি প্রকল্পের কাজ শেষে পরীক্ষা নিরীক্ষার পর কূপগুলো থেকে অতিরিক্ত আরও 22 মিলিয়ন ঘনফুট গ্যাস তুলে দেওয়া হচ্ছে জাতীয় গ্রিডে। 561 কোটি টাকা ব্যয়ে তিতাসের লোকেশন ইতে বসানো 3টি কম্প্রেসরের প্রতিটি 40 মিলিয়ন এবং জিতে বসানো বাকি 3টির প্রতিটি 25 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনে সক্ষম। এর মাধ্যমে গ্যাসের উৎপাদন স্বাভাবিক থাকবে বলে জানান প্রকল্প পরিচালক। এই কূপগুলো থেকে মোট আমার প্রোডাকশনের হার ছিল প্রায় 39 মিলিয়ন ঘনফুট। আর এটা অ্যাড করার ফলে এই কম্প্রেসরগুলো অপারেশনে আসার ফলে অতিরিক্ত 22 মিলিয়ন ঘনফুট আমরা বেশি এখন সরবরাহ করতে পারছি। এতে আমার মোট 61 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে শুধু তিতাসই নয়, BGFCL পরিচালিত হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী ও মেঘনা ফিল্ডেও কমেছে গ্যাসের উৎপাদন স্বাভাবিক রাখতে ইতিপূর্বে নরসিংদী গ্যাস ফিল্ডেও ওয়েলহেড কম্প্রেসর স্থাপন করে BGFCL কর্তৃপক্ষ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে তিতাসের বন্ধ কূপগুলো ওয়ার্কওভারের পাশাপাশি BGFCL পরিচালিত গ্যাস ফিল্ডগুলো থেকে উৎপাদন বাড়াতে নানা প্রকল্প নেওয়ার কথা জানান ব্যবস্থাপনা পরিচালক। আমরা একটা 3D সিসমিক সার্ভে প্রজেক্ট নিয়েছি। এখানে এর আন্ডারে 1450 স্কোয়ার কিলোমিটার এরিয়া সার্ভে হবে। সেই সার্ভের মাধ্যমে আমরা হয়তো জানতে পারবো যে আমাদের নতুন কোনো রিজার্ভ বা রিসোর্স আছে কিনা এবং থাকলে সেটার স্ট্রাকচারটা কেমন, সেখানে গ্যাসের উপস্থিতি কেমন, সেটা যখন আমরা আমাদের রিপোর্টটা হাতে পাবো, সেই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা আরও নতুন নতুন কূপ খননের উদ্যোগ নেব। 1962 সালে তিতাস গ্যাস ফিল্ড আবিষ্কার করে পাকিস্তান শেল অয়েল কোম্পানি। বর্তমানে তিতাসের কূপগুলোতে মজুদ আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকে ঘিরে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে বিশ্বজুড়ে। বিগত সম্মেলনের প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন হয়েছে, মূলত সেটা নিয়ে খোদ ব্রাজিলের আদিবাসীদের মধ্যে থেকে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। ক্ষতিগ্রস্ত দেশগুলো কতটুকু তাদের দাবি আদায় করতে পারবে, সেটা নিয়েও চলছে জোর সংলাপ। ব্রাজিল থেকে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম।
ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হচ্ছে এবারের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন। এর আগের আসরগুলোতে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিশ্বের জলবায়ু দূষণমুক্ত করার, সেসব প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি। এদিকে অ্যামাজন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায় সেখানকার পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি এর নেতিবাচক প্রভাব পড়ছে বন সংলগ্ন আদিবাসী জনগোষ্ঠীর ওপর। যে কারণে উদ্বোধনের পরের দিন থেকেই অ্যামাজন বনের আদিবাসীরা জলবায়ু সম্মেলনে করছে নানান প্রতিবাদ কর্মসূচি। জলবায়ুর প্রতিঘাতে ক্ষতিগ্রস্ত অন্যতম দেশের নাম বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণাঞ্চল। এমন পরিস্থিতিতে বাংলাদেশের উপকূলের মানুষ জলবায়ুর নেতিবাচক প্রভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আগামী দিনে হতে যাচ্ছে, সেই বিষয় নিয়ে কতটুকুই বা আলোচনা হচ্ছে এবারের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। উন্নয়নের জন্য তাদের দেশে আন্দোলন তৈরি করে এই সমস্ত মানুষদের সঙ্গে সংযোগ তৈরি করে আমরা একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে চেষ্টা করতে পারতেছি, কিন্তু আমাদের সরকারের দায়িত্ব রয়েছে কিভাবে এটা তার হিস্সা, বাংলাদেশের ন্যায্য হিস্সা নিয়ে নেবে, সেটা সরকারের কার্যক্রম এবং সরকারের দাবি দেওয়া তুলে ধরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ুর অভিঘাতে স্বাস্থ্যগত, মানসিক ও আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় অঞ্চলের মানুষ। বিগত 15 বছরের পরিসংখ্যান অনুযায়ী এসব অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়েছে প্রায় 20%। স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে কিশোর কিশোরীদের 25%। অঞ্চলে মানুষের বিভিন্ন দুর্যোগের কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের দাবি, তাদের বিষয়গুলো আলোচনা করার জন্য। কিন্তু রাষ্ট্রগুলো কতটুকু প্রস্তুতি নিয়ে এই প্ল্যাটফর্মে এলো সেই বক্তব্য দেওয়ার জন্য, সেটি দেখার বিষয়, সেটি গুরুত্বপূর্ণ। বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য ক্ষতিগ্রস্তের পরিসংখ্যান যতটুকু সরকারের কাছে রয়েছে তার কতটুকু তুলে ধরা সম্ভব হচ্ছে, এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল সরকারের মৎস্য উপদেষ্টার কাছে। তার দাবি যতটুকু পরিসংখ্যান আছে তা নিয়েই কথা বলবে বাংলাদেশ। আমাদের কিন্তু প্রচুর ফান্ডের দরকার। আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাতে যদি আমরা ফান্ড না পাই, প্রয়োজনীয় ফান্ড না পাই, আমাদের ক্ষতির পরিমাণ আরও বাড়তে থাকবে। ফলে এটা বুঝতে হবে, যারা ধনী দেশ ওদেরকে বুঝতে হবে। এই আলোচনা আমরা করব, কারণ প্রতিবারই যেমন করে হচ্ছে ওভাবে হবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যতটুকু পারি আমরা আদায় করি। পরিবেশবিদরা বলছেন বিশ্বের সর্ববৃহৎ বনাঞ্চল অ্যামাজনকে যেমন রক্ষা করতে হবে, তেমনি সুন্দরবন এবং উপকূলীয় এলাকার মানুষদের জীবনযাত্রার মানকে সুরক্ষিত করতে হবে। শিল্পোন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে এসব সমস্যা কাটিয়ে আনা সম্ভব। প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে জাতিসংঘ আয়োজন করে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের। শিল্পোন্নত দেশগুলো আশ্বাস দেয় কার্বন নিঃসরণ কমানো, সেই সাথে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানের। কিন্তু সম্মেলন শেষ হওয়ার সাথে সাথে সেই কথাগুলো চার দেয়ালের মাঝে বন্দী থেকে যায়। তরিকুল ইসলাম, এখন বেলেম, ব্রাজিল। মেহেরপুরের বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও বেড়েছে দাম। বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 20 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে মেহেরপুর বড় বাজার থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, কোন সবজি আজ কত দামে বিক্রি হচ্ছে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু সবজির জেলা। মেহেরপুরে সারা বছরই নানান ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে। বিশেষ করে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ সবজি এখানে উৎপাদন হয়। গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু মেহেরপুর বাজারে শীতকালীন যে সবজি, সে সমস্ত সবজির সরবরাহ অনেকাংশেই বেড়ে গেছে এবং দামও কিন্তু তুলনামূলক অনেকটাই কমে গেছিল। কিন্তু গত সপ্তাহ ধরেই কিন্তু আবার বাজার ঊর্ধ্বমুখী, অর্থাৎ গত সপ্তাহ চাইতে চলতি যে সপ্তাহ, এই সপ্তাহে কিন্তু প্রতিটা সবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 20 টাকা পর্যন্ত। এর কারণ হিসেবে আমি যদি আপনাকে জানাতে চাই, সেটা হচ্ছে আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন মেহেরপুরের সবজির ভরা মৌসুম হলেও কিন্তু মেহেরপুরের অধিকাংশ সবজি কিন্তু দেশের বিভিন্ন জেলায়, অর্থাৎ ঢাকা, চিটাগাং, বরিশাল, সিলেট সহ বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে, যার ফলে কিন্তু বাজারে সরবরাহ থাকলেও কিন্তু সংকট থেকে যাচ্ছে, যার ফলেই কিন্তু দাম ঊর্ধ্বমুখী। আমি যদি আজকের বাজারের কথা বলি, আজ মেহেরপুর বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 50 টাকার নিচে, অর্থাৎ 40 থেকে 50 টাকা। এবং প্রতি কেজি ফুলকপি আজকে বিক্রি হচ্ছে 60 টাকা, পাতাকপি 50 টাকা, প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা,
প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা, প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। এছাড়া অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা, প্রতি কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 40 টাকা, পেঁপে 30 টাকা, পালং শাক 40 টাকা, লাল শাক 40 টাকা, এরকম সব ধরনের সবজির বাজার কিন্তু ঊর্ধ্বমুখী। রাত্রি এই ছিল মেহেরপুরের সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। রাত্রি মেহেরপুরের সবজির বাজারের খবর জানাচ্ছিলেন মুজাহিদ আল মুন্না। সরবরাহ কমায় ঝালকাঠির বাজারে ঊর্ধ্বমুখী মাছের দাম। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ মাছের দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এ নিয়ে আরও জানাতে বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন আলামিন তালুকদার। আলামিন, মাছের দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। আজ কোন মাছের দাম আসলে কত জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ রাত্রি। আমি একটু জানিয়ে রাখি, আসলে ঝালকাঠির বাজারগুলোতে স্থানীয় নদ নদীর মাছ এবং ইলিশের সরবরাহ কম রয়েছে, তবে চাষের মাছের কিন্তু সরবরাহ স্বাভাবিক রয়েছে। তারপরেও গত এক সপ্তাহের ব্যবধানে মাছের দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা। আমি স্থানীয় ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। মাছ বিক্রেতারা বলছেন যে মাছের যে এই দামের ওঠানামা এটি তারা স্বাভাবিকভাবেই দেখছেন। কখনো মাছের দাম কিছুটা বাড়বে, আবার কিছুটা কমবে। তবে ক্রেতারা আসলে বলছেন যে এই মাছের দাম বাড়ার কারণে তাদের যে সাধারণ আমিষের চাহিদা থাকে সেটি আসলে পূরণ করতে যে পছন্দ মতো তারা মাছ কিনতে পারছেন না। তাদের মাছ কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তারা আসলে এই কারণে বাজার মনিটরিংকে কিন্তু আশা দুষছেন। তারা বলছেন যে প্রশাসন এবং সরকারের যে সমস্ত দপ্তর রয়েছে মনিটরিং এর জন্য, তারা যদি নিয়মিত বাজার মনিটরিং করতেন তাহলে কিন্তু বাজার যে সিন্ডিকেট রয়েছে তারা মাছের দাম কিছুটা হলেও কম দামে বিক্রি করতেন। রাতে আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু মাছের দাম আমি আপনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 200 টাকা কেজি দরে, এটি আকার বেঁধে, এবং রুই মাছ বিক্রি হচ্ছে আকার বেঁধে 300 থেকে 320 টাকা। কাতল মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা। যেটি সবচেয়ে বেশি বিক্রি হয় পাঙাশ, সেটিও কিন্তু 160 থেকে 200 টাকা কেজি দরে আকার বেঁধে বিক্রি হচ্ছে। পাবদা মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা। আর ইলিশের কথা যদি বলি, আসলে ইলিশ মাছের সরবরাহ একেবারেই কম। ছোট সাইজের ইলিশ মাছ যেটি গেল এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেই ইলিশ মাছ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 800 টাকা, এবং 1 কেজি বা 1 কেজির একটু ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2500 টাকা কেজি দরে। পোয়া মাছ বিক্রি হচ্ছে 270 থেকে 300 টাকা। শিং মাছ, চাষের শিং যেটি রয়েছে সেটি 450 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শোল মাছ বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। কোরাল মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি দরে। অন্যান্য যেসব কার্প জাতীয় মাছ রয়েছে সেটিও 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কই মাছ বিক্রি হচ্ছে 250 টাকা। অন্যান্য মাছের দামও কিন্তু গেল সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা ধরে বেড়েছে। তবে ক্রেতা বিক্রেতাদের আসলে এই কথা বলে যেটি জেনেছি, আসলে মাছের দাম বাড়ার ফলে কিন্তু বিক্রেতারাও একটু অস্বস্তিতে থাকেন। মাছের দাম বাড়লে তারা আসলে চাহিদা মতো মাছ বিক্রি করতে পারেন না। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতির সবশেষ। রাত্রি মাছ বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন আলামিন তালুকদার। শুধু অর্থনীতি কিংবা কূটনৈতিক সম্পর্ক নয়, সময়ের সাথে চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় হারও বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালকের দাবি, চীনা ভাষা শেখার আগ্রহী শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে বাংলাদেশে। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশটির সংস্কৃতি ও শিক্ষার প্রভাবও পড়বে বিশ্বজুড়ে। সিফাত শাহরিয়ার জানাচ্ছেন বাকিটা। কাব্যিক অভিযাত্রা, তবে বাস্তব অনুভূতি। যেন সিনেমা হলে বসেই মহাকাশ যাত্রার সাক্ষী হলেন দর্শকরা, যেখানে বিজ্ঞান ও সৌন্দর্য মিশে গেছে এক সুতোই। বলছি চীনের মহাকাশ ভিত্তিক প্রামাণ্যচিত্র সেনচো 13 এর কথা। সিনেমাটি যুক্তরাষ্ট্র ও ইতালি সহ 35টির বেশি দেশের মতো বাংলাদেশেও দেখানো হয়েছে। চীনের তৈরি পণ্যের মতো দেশটির সংস্কৃতিও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। আর এই সংস্কৃতি ও ভাষার প্রচারে বিশ্বব্যাপী কাজ করছে কনফুসিয়াস ইনস্টিটিউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ডক্টর ইয়াং হুই মনে করছেন, চীনা সংস্কৃতির সাথে বাংলাদেশের কৃষ্টির মিল রয়েছে। তাতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে চলচ্চিত্র প্রদর্শনী ও কবিতা উৎসবের মতো সাংস্কৃতিক কার্যক্রম বাড়িয়েছে। Both cultures attach great importance to
the family and to the collective interest rather than individual interests. And both cultures, they respect elders. So there are a lot of the similarities. Spring Festival, we also have many other very important traditional festivals like the Dragon Boat Festival and the Mid-Autumn Festival, and we also organize very diverse cultural programs during the Chinese Language Day. এই গবেষকের দাবি চীনা ভাষা শেখার আগ্রহী শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে বাংলাদেশে। Nowadays we are pleased to see the increasing number of Bangladesh students. They show their interest in learning Chinese language. কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশটির সংস্কৃতি ও শিক্ষার প্রভাবও পড়ছে বিশ্বজুড়ে। চীনের একটা প্রভাব পড়বেই, সেটা অর্থনীতিতে পড়বে, সেটা সংস্কৃতিতে পড়বে, সেটা শিক্ষায় পড়বে। কারণ এত বিশাল অর্থনীতি, তো একে থামানোর কোনো উপায় নেই। এবং মনে রাখতে হবে যে 1.3 বিলিয়ন পিপল, তো 1.3 বিলিয়ন পিপল যদি শিক্ষিত হয়, তার যদি একটা কালচারাল কন্টেক্সট থাকে, তার খাওয়া দাওয়া যেটাকে আমরা চাইনিজ ফুড বলি, এগুলোর ইম্প্যাক্ট পড়বেই। এটা কোনোভাবেই আমি থামাতে পারছি না। এবং এটা শুধু বাংলাদেশ না, এর ইম্প্যাক্ট বহু জায়গায় পড়বে। চীনে অর্ধশত স্বীকৃত জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও প্রথা রয়েছে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। হালি পেঁয়াজের আবাদ, তার আগে পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত পাবনার সুজানগর উপজেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে বীজতলা তৈরির কাজ। ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাসুদ রানা জানাচ্ছেন বাকিটা। দেশের মোট পেঁয়াজের 1/3 উৎপাদন হয় পাবনায়, আর জেলার মধ্যে পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত গাজনার বিল অধ্যুষিত পাবনার সুজানগর উপজেলা। বিলের পানি নেমে যাওয়ার পরপরই চাষিরা ব্যস্ত পেঁয়াজের বীজতলা তৈরিতে। এ চিত্র পাবনার সুজানগর উপজেলার বিস্তীর্ণ এলাকার। সুজানগরের হাতখালির কৃষক কবির শেখ 5 বিঘা পেঁয়াজ রোপণের জন্য ব্যস্ত সময় পার করছেন বীজতলা তৈরিতে। 1 বিঘাতে মনে করেন দানা দেওয়া যায় 8 থেকে 10 কেজি। 10 কেজি ছাই দানা দিলে পরে মনে করেন 100 বস্তা ছাই লাগে। আর 100 বস্তা ছাইয়ের দাম মনে করেন যে 150 টাকা বস্তা, তাহলে মনে করেন 15,000 টাকার ছাই লাগে আর কি। 45 দিনে বীজ থেকে চারা হলে তা লাগানো হবে জমিতে, আর চারা থেকে 3 মাসের মধ্যে হবে পরিপক্ক পেঁয়াজ। তবে বর্তমানে বীজ, সার সহ চাষাবাদে আনুষঙ্গিক সবকিছুর মূল্য বৃদ্ধিতে পেঁয়াজের দাম নিয়ে চিন্তিত কৃষক। এছাড়াও চলতি মৌসুমে পেঁয়াজ আমদানিতে ভালো দাম না পাওয়ার চিন্তা এখন থেকেই ভর করছে কৃষকের মাথায়। তবে আবহাওয়া ভালো থাকলে ফলন ও দাম ভালো পাওয়ার আশা কৃষকের। গত বছর সার আপনার ক্রয় করছিলাম হচ্ছে 12 থেকে 1400 টাকা, কিন্তু বর্তমান এই বছরের দাম অনেক বেশি। পেঁয়াজের বীজ করতেছি, পেঁয়াজের বীজ হয়ে গেলে পরে আমরা পেঁয়াজের বীজ উঠায় আবার পেঁয়াজ করব। পেঁয়াজের বীজ এখন লাগাচ্ছে, আগে ছিল 2200, 2400, এখন 4000, 3500। যদি কিছু বীজ দিত তাহলে আমার উপকার হতো, কিছু সার দিলে পরে তাহলে আমরা একটু গরিব মানুষ বাঁচতাম। মুড়ি কাটা এবং চারা পেঁয়াজ সমন্বয়ে আগামীতে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। মুড়ি কাটা পেঁয়াজ খুব দ্রুততম সময়ে উত্তোলন হয় এবং এরপরেই চারা পেঁয়াজ রোপণ শুরু হয়। আমার মনে হয় সব সমন্বয় করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার তেমন কোনো কারণ নেই। চলতি বছর পাবনায় 6400 হেক্টর জমিতে পেঁয়াজের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 53,750 হেক্টর জমিতে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 9 লাখ মেট্রিক টন। এখন পাবনা। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ভিন্ন দেশে থাকলেও রেমিটেন্স যোদ্ধাদের গল্প আড্ডায় এখন গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। বিশ্বের যে কোনো প্রান্তে থাকা প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের নতুন পদক্ষেপ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি রাজনীতিতেও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিদেশে থেকেও প্রথমবারের মতো বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন অসংখ্য রেমিটেন্স যোদ্ধা। এই অবস্থায় কাজের ফাঁকে প্রবাসী বাংলাদেশিদের গল্প আড্ডায় মূল প্রসঙ্গ এখন আসন্ন 13শ জাতীয় নির্বাচন। ভোট ঘিরে অন্যান্য দেশের মতোই লেবাননে থাকা প্রবাসীদের মাঝেও বইছে উৎসবের আমেজ।
24-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণে ব্যবস্থা নেয় বেশ উচ্ছ্বসিত লেবাননে থাকা রেমিটেন্স যোদ্ধারা। ভিন দেশে বসে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেয়ার সুযোগকে নিজেদের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন তারা। লেবাননের নারী কর্মী হিসেবে ভোট দিতে পারতেছি, এতে আমরা অনেক অনেক খুশি। প্রবাসের মাটিতে একটা ভোট প্রথম দিতে পারবো, এজন্য সকল প্রবাসী খুবই আনন্দিত। ভোটাধিকার প্রয়োগ ইস্যুতে প্রবাসীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস থাকলেও আছে বেশ কিছু চ্যালেঞ্জও। এর মধ্যে রয়েছে ভোটার যাচাই, সীমিত ভোট কেন্দ্র, প্রযুক্তিগত জটিলতা ও নিরাপত্তা সমস্যা, এমনকি কর্মঘণ্টা যোগাযোগ ব্যবস্থা সহ আরও বেশ কিছু সমস্যা ভোটদান প্রক্রিয়াকে কঠিন করে তুলবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবু এই উদ্যোগকে গণতন্ত্রের বিকাশে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। শুধু প্রবাসীরা না, বাংলাদেশে তার গণতন্ত্রের অধিকার প্রয়োগ করতে পারে নাই। এবার আমরা সে গণতন্ত্রের অধিকার আমরা বাংলাদেশ সহকারে প্রবাসী যারা আছে গণতন্ত্রের অধিকার আমরা প্রয়োগ করব। যেহেতু আমাদের রেমিটেন্সের উপরে বাংলাদেশের মেরুদণ্ড উপরে ভর করে দাঁড়িয়ে আছে, সেই হিসেবে এটা আমাদের দাবি ছিল, আমাদের প্রাপ্য ছিল। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের জন্য 18 নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। সঠিক সময়ে প্রবাসীদের ভোট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে লেবাননে থাকা বাংলাদেশ দূতাবাস। এখন লেবানন বলছে দেশের ইতিহাসে প্রথম এসএমআর প্রযুক্তি নির্ভর পারমাণবিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে স্টারমারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছে ওয়াশিংটন, কারণ মার্কিন নির্মাতা প্রতিষ্ঠানের বদলে সেখানে 3টি পারমাণবিক চুল্লি নির্মাণের চুক্তি পেয়েছে যুক্তরাজ্যের জনপ্রিয় ব্র্যান্ড রোলস রয়েস। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বাকিটা। নিউক্লিয়ার এসএমআর বা স্মল মডিউলার রিঅ্যাক্টর হচ্ছে এমন এক প্রযুক্তি যেখানে একটি ফ্যাক্টরির মধ্যেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা সম্ভব। পরীক্ষিত না হলেও এ ধরনের রিঅ্যাক্টর বা চুল্লি থেকে তুলনামূলক কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই স্মল মডুলার রিঅ্যাক্টর প্রযুক্তি ব্যবহার করে ব্রিটেনের ইতিহাসে প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণের ঘোষণা দিয়েছে স্টারমার প্রশাসন। নর্থ ওয়েলসের অ্যাঙ্গেলসি দ্বীপে উইলভা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন নামের ওই পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হবে $336 কোটি, বসানো হবে 3টি পারমাণবিক চুল্লি। যদিও এই প্রকল্প নিয়ে মন কষাকষি শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে। ট্রাম্প প্রশাসনের আগ্রহের তুঙ্গে ছিল এই পাওয়ার প্ল্যান্ট। মার্কিন কোনো নির্মাতা প্রতিষ্ঠানকে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়ার জন্য স্টারমার প্রশাসনকে চাপ দিচ্ছিল ওয়াশিংটন, কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করেছে ব্রিটিশ নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েস। গাড়ি নির্মাতা হিসেবে জনপ্রিয় হলেও পারমাণবিক চুল্লির ডিজাইনে দক্ষতার নজির রাখতে চায় তারা। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান বলছে, নয়া প্রকল্পটি বাস্তবায়িত হলে 3টি ক্ষুদ্র পারমাণবিক চুল্লি থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হবে তা দিয়ে 30 লাখ বসতবাড়ির বিদ্যুতের চাহিদা পূরণ করা যাবে। 2030 সাল নাগাদ এই বিদ্যুৎ যোগ করা হবে ন্যাশনাল গ্রিডের সঙ্গেও। প্রকল্পের আওতায় সৃষ্টি হবে 3000 নতুন কর্মসংস্থান। কোটি কোটি পাউন্ড বিনিয়োগে আগ্রহী হবে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো। ওয়েলসের উইলফা এলাকায় এর আগেও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল, যা 2015 সালে বন্ধ হয়ে যায়। যা সংস্কার করে সেখানেই বড় পরিসরে একটি প্রকল্প নির্মাণে আগ্রহ দেখাচ্ছিল যুক্তরাষ্ট্র। তাই স্টারমারের ঘোষণা আসার পর এক্স বার্তায় এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশটিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত। প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের জ্বালানি খাতে অংশীদারিত্ব বাড়িয়ে নিবিড়ভাবে সম্পৃক্ত হতে চেয়েছিল, কিন্তু এই মুহূর্তে ব্রিটেন ছোট পরিসরে এসএমআর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালু করতে চায়। বড় পরিসরে এরকম একটি প্রকল্প বানাতে কয়েক যুগ লেগে যেতে পারে। The US is concerned, I'm really pleased that on the state visit we agreed to work more closely on civil nuclear, and it's not an either-or. It's not an SMR or wider nuclear. We're going to do both. So this is a win-win situation. স্টারমার প্রশাসন দাবি করছে, পারমাণবিক প্রকল্প সম্প্রসারণ করতে ভবিষ্যতে বৃহৎ পরিসরে প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা আছে যুক্তরাজ্যের। 2026-এর মধ্যে এ ধরনের একটি প্রকল্প নির্মাণের জন্য স্থান নির্বাচন করতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জিবি এনার্জি নিউক্লিয়ারকে দায়িত্বও দেওয়া হয়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ারের নিশ্চয়তায় কঠিন এক পরীক্ষায় অংশ নিতে হয় দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের।
না খেয়ে টানা 8 থেকে 13 ঘন্টা দিতে হয় পরীক্ষা। কোরিয়ানদের শিক্ষা জীবনে এই পরীক্ষাটি এতটাই গুরুত্বপূর্ণ যে একযোগে সব ধরনের কোলাহল থামিয়ে দিতে বিমান চলাচল পর্যন্ত বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার জীবনের দীর্ঘতম এই পরীক্ষা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার 5.5 লাখের বেশি শিক্ষার্থী। তৌহিদুর রহমানের প্রতিবেদন। ধরুন নাওয়া খাওয়া বাদ দিয়ে টানা ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে দিতে হবে পরীক্ষা, তাও আবার 2-3 কিংবা 5-6 ঘন্টা নয়, 8 থেকে 13 ঘন্টা। আর এই পরীক্ষার একটি নির্দিষ্ট সময়ে শব্দ দূষণ বন্ধে অনেকটা অচল করে দেয়া হয় পুরো দেশ। শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সারা দেশে একযোগে থামিয়ে দেয়া হয় শেয়ার বাজার কার্যক্রম থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, যানবাহন চলাচল, এমনকি বিমান চলাচলও। শুনতে অবাক লাগলেও দক্ষিণ কোরিয়ার জন্য এই ঘটনা একেবারেই স্বাভাবিক। বৃহস্পতিবার দেশটিতে এমনই এক পরীক্ষায় অংশ নেন 5.5 লাখের বেশি শিক্ষার্থী, যা দেশটির ভাষায় সুনুং বা কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট হিসেবে পরিচিত। এর মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের কেবল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ তৈরি হয় না, বরং তাদের চাকরির সম্ভাবনা সহ ভবিষ্যৎ জীবনে চলার পথ তৈরি হয়। তাই গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় অংশ নেওয়া সন্তানদের নিয়ে বেশ আশাবাদী অভিভাবকরা। 지금 거의 20년 동안 계속 어떻게 보면 이게 지금 목표이기도 하고 다시 시작이 되는데 지금까지 많이 공부하고 힘들고 했었는데 오늘 본인의 이제 노력했던 거를 최대한 잘 গুরুত্বপূর্ণ এই পরীক্ষার কারণে 1 ঘন্টা দেরিতে স্থানীয় সময় সকাল 10টা থেকে শেয়ার বাজারে লেনদেন শুরু করেছে দক্ষিণ কোরিয়া। এমনকি ইংরেজি লিসেনিং টেস্ট ঘিরে দুপুর 1:05 থেকে 1:40 পর্যন্ত কোলাহলমুক্ত পরিবেশ নিশ্চিতে একযোগে গোটা দেশেই বিমান ও যানবাহন চলাচল সহ সব ধরনের দোকানপাট, বাজার বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ ছিল। 오늘 아침에 여기 데려다 주고 왔는데요. 경찰관분들도 다 나와 계시고 교통 통제도 다 되시고 그렇게 해주실 줄은 몰랐거든요. 저희가 첫 아이인데 정말 최선을 다해서 해주신 것 같아요. 그러니까 저희 나라만 그런지 모르겠지만 বৃহস্পতিবার সকাল 8:40 শুরু হয় এই পরীক্ষা। সাধারণ শিক্ষার্থীদের জন্য 8 ঘন্টা এবং দেখতে পান না এমন শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় নির্ধারিত ছিল 13 ঘন্টা। গণিত, ইংরেজি, বিজ্ঞান, বিদেশি ভাষা সহ আরও বেশ কয়েকটি বিষয়ে প্রায় 200টি প্রশ্নের উত্তর দিতে হয়েছে শিক্ষার্থীদের। গত 7 বছরের মধ্যে এবারই সর্বোচ্চ 5.5 লাখের বেশি শিক্ষার্থী সুনুং পরীক্ষায় অংশ নেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। বাংলাদেশ নেপাল ম্যাচে জাতীয় স্টেডিয়াম প্রাঙ্গণে ছিল টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য। স্টেডিয়ামের ভেতরে অনেকের কাছ থেকে 400 টাকার টিকিট মেলে 2 থেকে 2,500 টাকায়। নিরাপত্তা থেকে টিকিট চেকিংয়ের দায়িত্বে থাকা সবাই যেন দেখেও না দেখার প্রতিযোগিতায় নামেন। বিস্তারিত জানাচ্ছেন শরীফ রওশন। বাংলাদেশ নেপাল ম্যাচের টিকিট নিয়ে হুলস্থুল কাণ্ড অনলাইনে কেনার হিড়িক নয়, বরং ম্যাচ শুরুর ঠিক কয়েক ঘন্টা আগে স্টেডিয়ামের ভেতর বাইরে সমানভাবে চলছে টিকিট নিয়ে কালোবাজারিদের রমরমা ব্যবসা। হাত বদলে কাদের থেকে কাদের হাতে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ নেপাল ম্যাচ টিকিট। ক্যামেরার লেন্সে ধরা পড়ায় পালিয়ে যাওয়া কয়েকজনকে প্রশ্ন করায় উল্টো চড়াও হন। এ যেন চোরের মার বড় গলা। আশ্চর্য ব্যাপার হলো নিরাপত্তা কর্মীদের নাকের ডগায় চলছে এমন অরাজকতা। বেশ হাকডাক দিয়েই টিকিট বিক্রি করছে এসব কালোবাজারিরা। তবে ক্যামেরার লেন্স দেখে তড়ি ঘড়ি করে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান দায়িত্বপ্রাপ্তরা। তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যাদের কাছে নিরাপত্তার গুরু দায়িত্ব তারা নিজেদের কাজে অবহেলা করছে না তো? কালোবাজারি বন্ধে বাফুফের যে অনলাইনে টিকিট বিক্রির পরিকল্পনা, তাতে হিতের বিপরীত হলো কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক ক্রীড়া সংশ্লিষ্টরা। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করছি এখন বাজার, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। রাজনৈতিক বিভেদ দূর করতে প্রধান উপদেষ্টার ভাষণ ভারসাম্যপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। একই দিন গণভোট নির্বাচন ইসির জন্য চ্যালেঞ্জিং। রাজধানীর মিরপুর ও বরগুনায় বাসে আগুন, বেড়িবাঁধে স্থানীয়দের ধাওয়া খেয়ে পালানোর সময় তুরাগ নদে পড়ে যুবকের মৃত্যু, আরেকজন আটক।
গ্যাসের চাপ কমায় উৎপাদন কমেছে তিতাস গ্যাস ফিল্ডে। সরবরাহ স্বাভাবিক রাখতে বন্ধ কূপ চালু সহ বিভিন্ন প্রকল্প। এবং আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন নিয়ে সমালোচনার ঝড়। ক্ষতিগ্রস্ত দেশের দাবি আদায়ে চলছে জোর সংলাপ। আর এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।